Me before Villa, Dean Smith would be like, right, go and do whatever you want. No, I trust you. If you feel like the weak links, the right back, come on the left. If you feel like the weak links, the left back, go and play on the right. You will never see a player like Ronaldinho anymore. Guardiola, he killed the game. And when I say that, people will say because he's once United. told that Pep has ruined football. শুধু কিন্তু এটা প্যাট্রিস এভরাই বলেনি, আমরা দেখেছি অনেকবার অনেকেই বলেছে যে পেপ কিন্তু ফুটবলকে রুইন করে দিয়েছে। প্রথমের দিকে এটা ড্রামাটিক শোনালো, কিছু কিছু সময় আমার মনে হয় এটা কিন্তু খুবই ডিসরেসপেক্টফুল। ভিডিওটা চালু করার আগে একটা জিনিস বলাই বাহুল্য যে আমি কেন ভিডিওটা বানাচ্ছি। বানানোর একটাই কারণ যে পেপ কিন্তু আমার চোখ খুলে দিয়েছে। এখন আমি ফুটবলকে নতুনভাবে দেখা শিখেছি, আরও ভালো মতন বুঝতে শিখছি, আরও বিভিন্ন জায়গায় কিন্তু নতুন কিছু শিখছি পেপের জন্য। পেপ কিন্তু বিশালভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আমি তো কিছুই না, শুধু আমাকে ইনফ্লুয়েন্স করেনি, কিন্তু বিভিন্ন এমার্জিং কোচেসকে ইনফ্লুয়েন্স করেছে, প্লেয়ার্সদের ইনফ্লুয়েন্স করছে, আর বিভিন্ন সব জায়গায় কিন্তু ইনফ্লুয়েন্স করছে। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যে কিছু কিছু সময় আমার লাগে পেপকে কিন্তু খুবই ডিসরেসপেক্ট করা হচ্ছে এই কথাগুলি বলাতে। তার জন্য আমরা এই ভিডিও বানাচ্ছি যে হ্যাজ পেপ রুইন ফুটবল। প্যাট্রিস ইভরা থেকে চালু করে সবাই যখন এইসব কথাগুলি বলে, ওগুলির ভিতরে কিন্তু একটা সত্যতা আছে। আমরা যদি জ্যাক গ্রিলিশের অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পারবো জ্যাক গ্রিলিশ যখন অ্যাস্টন ভিলায় ছিল কিন্তু স্টার ম্যান ছিল, উইঙ্গার ছিল, নাম্বার 10ও ছিল, কিন্তু যখন ও চলে আসলো ম্যানচেস্টার সিটিতে হি ইজ 100 মিলিয়ন ফ্লপ। আমরা দেখতে পারবো হ্যাঁ, এবার কিছু কিছু সময় অনেক হেল্প করেছে, ট্রেবল জিততে অনেকই হেল্প করেছে, কিন্তু যখন আমরা আবার এভারটনে দেখবো জ্যাক গ্রিলিশকে তখন কিন্তু দেখতে পারবো আবার এভারটনে স্টার ম্যান হয়ে গেছে, আবার সেই ফ্লেয়ারটা ফিরে এসেছে। তাহলে ম্যানচেস্টার সিটিতে ওই ফ্লেয়ারটা ছিল না কেন? পেপ কি রুইন করে দিচ্ছে ফুটবলারদের? ওরা কি সত্যি প্যাট্রিস ইভরা থেকে চালু করে সবাই যেটা বলছে যে পেপ হ্যাজ রুইন ফুটবল? লেটস বি ক্লিয়ার, পেপ হ্যাজেন্ট রুইন ফুটবল। ও কিন্তু ফুটবলকে রিইঞ্জিনিয়ার করেছে, কারণ প্রত্যেকটা টিমই আমি দেখতে পারবো যে কন্ট্রোলকে কিন্তু বেশি ফোকাস করে ক্যাওসের থেকে, কিংবা স্ট্রাকচার ওভার স্পন্টেনিয়াস ম্যাজিক। তার জন্য আমরা দেখতে পারবো কিন্তু ফুটবলটা অনেকটা রোবোটিক হয়ে গেছে। জিনিস বুঝতে হবে, পেপের এই ফুটবলটা কিন্তু সুপার এফেক্টিভ, কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পেপ কিন্তু সবসময় স্ট্রাকচার এবং কন্ট্রোল প্রসেস করে সব কিছু থেকে। একটা প্লেয়ার আননেসেসারি বল লুজ করবে, তারপরে কাউন্টার হয়ে গোল খেয়ে যাবে, এটা কিন্তু পেপ কখনোই চায় না। তুমি যত কন্ট্রোল করবে তত তুমি উইথ দ্য বল ডিফেন্ড করছো, তত গোল না খাওয়ার চান্সটা বেশি থাকছে। পেপকে সবাই কিন্তু অ্যাটাকিং কোচ বলে, কিন্তু আমার মতে কিন্তু পেপ কিন্তু অন্যতম বড় ডিফেন্সিভ কোচ। আমরা একটা জিনিস দেখতে পারবো যে পজিশনই কিন্তু গার্ডিওলার ফুটবলের সব থেকে বড় ইঞ্জিন। পজিশন যদি লুজ করে যায়, আননেসেসারি যে বল লুজ করবে যেটা আমি বলছিলাম, তাহলে কিন্তু কাউন্টার খাওয়ার বিশাল চান্স। এটা আমি বলছিলাম আগের সিজনে আমরা দেখি যে কীভাবে আননেসেসারি বল লুজ করছিল আর কীভাবে কাউন্টার খাচ্ছিল, আর কাউন্টারে কিন্তু আটকাতেও পারছিল না। তো সেটাই, তুমি যত বল রাখবে তত কিন্তু কাউন্টার একটা কম খাবে আর তত গোল কম খাবে। এটা কিন্তু সব থেকে বড় বিষয় পেপের। তার জন্য বল রাখো, স্ট্রাকচার ফলো করো। এবার আমরা জ্যাক গ্রিলিশের কেস স্টাডিতে আবার ফিরে আসি। তাহলে আমরা দেখতে পারবো জ্যাক গ্রিলিশ যখন এখন এভারটনে আছে কি সুন্দর খেলছে, কিংবা যখন অ্যাস্টন ভিলাতে ছিল কি সুন্দর খেলছে। কিন্তু আমাদের একটা বুঝতে হবে ও কিন্তু অ্যাস্টন ভিলা কিন্তু মেন ম্যান ছিল। তারপরে আমরা দেখতে পারবো অ্যাস্টন ভিলা থেকে চালু করে সেই সময় অ্যাস্টন ভিলা আর এভারটন ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। তার জন্য যখন ট্রানজিশনে জ্যাক গ্রিলিশ কিন্তু বিশাল জায়গা পাচ্ছে দৌড়ানোর জন্য, ওখানে কিন্তু জ্যাক গ্রিলিশের খুবই একটা দারুণ গেম খেলে দিচ্ছিল প্রত্যেকটা ম্যাচে, কিংবা নাম্বার 10 হিসাবে। কিন্তু এইখানে ম্যানচেস্টার সিটিতে কিন্তু না, ম্যানচেস্টার সিটিতে জ্যাক গ্রিলিশ কিন্তু একটা ওয়াইড ম্যান যে উইথটাকে মেনটেন করে রাখবে, এটাই জ্যাক গ্রিলিশের প্রথম কাজ ছিল। আর আননেসেসারি বল লুজ করা না, আর ফাউলগুলি ড্র করা, যেটা আমরা দেখতে পারবো অ্যাস্টন ভিলাতেও করেছিল কিংবা এভারটনেও করেছিল, ফাউলগুলি ড্র করা। আর ওখানে তো ক্যাওস ক্রিয়েটার ছিল, হি ইজ দ্য মেন ম্যান, হি ইজ দ্য স্টার ম্যান, আর ওর থ্রুতে কিন্তু সব কিছু হচ্ছিল। কিন্তু ম্যানচেস্টার সিটিতেই না, ওখানে অ্যাস্টন ভিলাতে ওই স্টার ম্যান ছিল, একটাই স্টার ম্যান, কিন্তু সিটিতে অনেকেই স্টার প্লেয়ার আছে, সেটা বুঝতে হবে। আর যেখানে আমি বলছিলাম পেপ গার্ডিওলা সবসময় পজিশন স্ট্রাকচার হিসাবে ফলো করে। এখন তুমি জাভি আলোনসো, যারা রিয়াল মাদ্রিদ ফলো করে বুঝতে পারবে জাভি আলোনসো কিন্তু স্ট্রাকচার ফলো করে, এরকম ধরনের কোচরা, কিংবা ফ্যাব্রিকাস, এরা কিন্তু স্ট্রাকচার ফলো করে। এবার পেপও কিন্তু ইভলভ করছে, আস্তে আস্তে ইভলভ করছে। তার জন্য আমরা দেখতে পারবো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পেপের সিস্টেমে ফিট হয় না। তার জন্য জ্যাক গ্রিলিশ ওখানে সাইন করছে, এখানে সাইন করছে না। জ্যাক গ্রিলিশের একটা কাজ ছিল যে ফাউল ড্র করা। আমরা ট্রেবল সিজনে দেখতে পারবো কিভাবে বারবার একদমই বারবার কিন্তু কি করছিল, ফাউল ড্র করছিল, আর অপোনেন্টের মোমেন্টাম কিন্তু ব্রেক করে দিচ্ছিল। আর তবে জ্যাক গ্রিলিশটা কিন্তু উইথটা ধরে রাখার জন্য দারুণ কাজ করছিল, তারপরে ইনভার্ট করছিল আর অন্যতম ক্রিয়েটও করছিল, কিন্তু ট্রেবল সিজনে খুবই ভালো খেলেছে। কিন্তু এটাই আর কি, পেপের সিস্টেমে কিন্তু জ্যাক গ্রিলিশ ফিট হতে পারেনি, বিকজ ওর কিন্তু সবসময় ট্রানজিশনাল টিম দরকার, যে টিমগুলি ট্রানজিশনে খেলবে। আর বয়সও হয়ে গেছে, তার জন্য স্পিডটা হারিয়ে ফেলেছে, কিন্তু এভারটনে গিয়ে খুবই ভালো খেলছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটা সিস্টেমের জন্য কিন্তু নয়। এটা অসুবিধা হচ্ছে যে জ্যাক গ্রিলিশকে কিন্তু পেপ কি করছিল যে উইথটা মেনটেন করার জন্য রাখছিল, আর সেফ পাস আননেসেসারি পজিশন লুজ না করার জন্য। এবার এটাই অসুবিধা হয়ে যাচ্ছে, যে প্লেয়ারটা 40-50 মিটার দৌড়ায়, সবসময় ড্রিবেল করছে, সে এখন 5 মিটার দাঁড়াচ্ছে, একটু দৌড়াচ্ছে, তবে সেফ পাসগুলি খেলছে। তার জন্য কিন্তু ওর আস্তে আস্তে কিন্তু গেমটা কিন্তু লুজ হওয়াই চালু হবে। আর সেটাই হচ্ছিল ম্যানচেস্টার সিটির জন্য ট্রেবল সিজনে। এটা কিন্তু একটা চরম ইনভ্যালুয়েবল জিনিস ছিল। আমরা দেখতে পারবো যে জ্যাক
গ্রিলিশের কিন্তু সব থেকে স্ট্রং পয়েন্টটা কি 1:1 কিন্তু জ্যাক গ্রিলিশ দারুণ। এবার এখন বয়সের সাথে সাথে একটু কমেছে। এবার আমরা জেরেমি ডোকুর কেসটাও নিয়ে আসি, যে প্রথম সিজনে যখন ডোকু আসলো, ডোকু কিন্তু 1:1 দারুণ, কিন্তু একটা কি অসুবিধা হচ্ছে, যখন তুমি পজিশন ফুটবল খেলছো, স্ট্রাকচার ফুটবল খেলছো, উইথটা মেনটেন করছো, তারপরে যখন তুমি ড্রিবল করছো, তুমি কিন্তু একটা প্লেয়ারকে ড্রিবল করছো না, বিভিন্ন প্লেয়ার চলে আসে। এবার যদি ওরা ট্রানজিশনে হয়, যেরকম এখন সেটা কিন্তু ট্রানজিশনে খেলছে, তার জন্য ডোকু কিন্তু চরমভাবে শাইন করছে, হাল্যান্ডও চরমভাবে শাইন করছে। কিন্তু এত বছর কিন্তু ডোকু শাইন করেনি। হ্যাঁ, পেপের সিস্টেমে স্যুট হতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু তাও যখন তুমি পুরো পজিশন ফুটবল খেলছো, স্ট্রাকচার মেনটেন করছো, তুমি কিন্তু আর একটা লেফট ব্যাককে শুধু ডিফেন্ড করছো না, বিভিন্ন 3-4টে প্লেয়ারকে তোমাকে ডিফেন্ড করে বক্সে পুরো পার্কটা ভাস করে দেবে অন্য টিম, তারপরে কিন্তু তোমাকে অ্যাসিস্ট করতে হবে কিংবা ক্রিয়েট করতে হবে, ওটা কিন্তু খুবই অসুবিধা। কিন্তু এখন যেহেতু ট্রানজিশনে খেলছে, ডোকুও কিন্তু শাইন করছে, জ্যাক গ্রিলিশও এখন শাইন করছে, কেন এখন এভারটনে আছে, যারা কিন্তু ট্রানজিশনে খেলে। তাই এটাই বুঝবো, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সুইটেবল নয় প্রত্যেকটা ফরমেশনের জন্য, প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য। এর জন্য আমরা দেখি কিছু কিছু প্লেয়ার যখন ছোট ক্লাবে থাকে ওরা সুপারস্টার হয়, কিন্তু বড় ক্লাবে গিয়ে ওরা আর থাকতে পারে না। এগুলি হলো বেসিক ডিফারেন্সেস, একটা তো প্রেশারগুলি হ্যান্ডেল করা আর বিভিন্ন এরকম কারণ তো রয়েছে। আমরা একটাই কথা বলবো, পেপ কিন্তু ফুটবলকে রুইন করেনি, পেপ কিন্তু ফুটবলকে নতুন অ্যাভিনিউ দিয়েছে। আমরা যেরকমই দেখতে পারি, যেই টিম যেভাবে খেলে, বিল্ড করছে ব্যাকের থেকে কিংবা ইনভার্ট করছে, সবই কিন্তু পেপ ফেমাস করছে, ফলস নাইন সবই কিন্তু পেপ ফেমাস করছে। তাই পেপ কিন্তু ফুটবলকে রুইন করেনি, একটা নতুন মাত্রায় নিয়ে গেছে। টপ লেভেল টিম না, পেপ যেখানে যেখানে গেছে শুধু টপ লেভেল টিম না, প্রত্যেকটা টিম, হ্যাঁ প্রত্যেকটা টিম কিন্তু পেপের ফুটবল খেলার চেষ্টা করে। ফার্স্ট ডিভিশন না, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ইন্ডিয়ান প্লেয়ার্সরা, ইন্ডিয়ান টিমরা, বাংলাদেশি টিম সবাই কিন্তু পেপের ফুটবল খেলার চেষ্টা করে। তাই পেপ কিন্তু ফুটবলকে রুইন করেনি, পেপ কিন্তু ফুটবলকে নতুন একটা অ্যাভিনিউ দিয়েছে। বা জ্যাক গ্রিলিশের কেস স্টাডি আমরা যেটা বলছিলাম, যেটা নিয়ে বোঝার চেষ্টা করেছিলাম, জ্যাক গ্রিলিশ কিন্তু বলতে গেলে মিসফিট ছিল। জ্যাক গ্রিলিশ ভালো খেলছে এভারটনে, অ্যাস্টন ভিলাতে, কিন্তু ম্যানচেস্টার সিটির জন্য একদমই মিসফিট ছিল। আরও একটু বেশি ক্যালিবার দরকার ছিল জ্যাক গ্রিলিশের ম্যানচেস্টার সিটির জন্য। আর এটা সত্যি যে পেপ অনেক সময় কিন্তু ফ্রিডমটাকে আটকে দেয়, এটা একদমই সত্যি। কিন্তু পেপও আস্তে আস্তে ইভলভ করছে, ও জিনিসপত্র ইভলভ করছে, আর অনেক ফ্রিডম দিচ্ছে প্লেয়ারদের। আমরা যদি এই সিজনেই দেখি ম্যানচেস্টার সিটির অনেক ফ্রিডম পাচ্ছে প্লেয়াররা, তো আস্তে আস্তে পেপও ইভলভ করছে, সিস্টেমগুলিও ইভলভ করছে, তো এটাই আর কি। কিন্তু পেপ ফুটবলকে কখনোই রুইন করেনি। এবার কিছু কিছু প্লেয়ার মিসফিট হতে পারে, তাই বলে যে ফুটবল রুইন করেছে একদমই না। আমরা যদি এরকম কেস স্টাডি আনি, তাহলে একটা কোচের আন্ডারে দেখবো কোনো না কোনো প্লেয়ার ওরকম সাফার করছে। সো পেপ ফুটবলকে রুইন করেনি। এটা বলতে পারে যে অনেকেই বলে পেপ ফুটবলকে রোবোটিক করে দিয়েছে, আর কিছুটা মানতে পারি। কেন রোবোটিক করেছে? সবাই পেপের মতন খেলতে চায় ভাই, সবাই যেখান থেকে হোক, ওই 1 নম্বর দেশের থেকে 200 নম্বর দেশ, সবাই পেপের মতন খেলতে চায়। ওর জন্য আমরা বলতে পারি যে পেপ ফুটবলকে রোবোটিক করে দিয়েছে, কিংবা পেপ ফুটবলকে সত্যি কথা বলতে নতুন একটা অ্যাভিনিউতে নিয়ে গেছে, কিন্তু পেপ কখনোই ফুটবল রুইন করেনি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো। বা ফর নাও।